সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের জৈব যৌগ নিয়ে বা জৈব রসায়ন নিয়ে আলোচনা করছিলাম। তো খেয়াল করে দেখো, আমি বোর্ডে লিখে রাখছি যে আমাদের এই বিষয়গুলা তোমাদের সাথে আলোচনা হয়েছিল: জৈব যৌগ, জৈব রসায়ন, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, জৈব যৌগের শ্রেণী বিভাগ, হাইড্রোকার্বন, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরীমূলক। এই বিষয় নিয়ে তোমাদের সাথে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম। অনেকেই কমেন্টস করছো যে স্যার সমগোত্রীয় শ্রেণীটা একটু আলোচনা করার জন্য। আমি আজকে আবার নতুন করে একটু বলতেছি, পরে আমরা অন্য টপিক্সে যাব। 2 মিনিট একটু বলে নেই, দেখো খেয়াল করো। আমরা বলছিলাম জৈব যৌগ হচ্ছে যে সকল যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, সেই সকল যৌগকে বলা হয় জৈব যৌগ। তবে জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও কি অন্যান্য মৌল থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন কার্বনের এবং হাইড্রোজেনের সাথে থাকতে পারে অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, সালফার ইত্যাদি মৌল থাকতে পারে। কিন্তু কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। যে সকল যৌগের মধ্যে কার্বন এবং হাইড্রোজেন আছে তার অবশ্যই কি জৈব যৌগ। রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে আমরা বলছিলাম জৈব রসায়ন বা অর্গ্যানিক কেমিস্ট্রি। আর কার্বনের ক্যাটিনেশন ধর্মের কথা আমরা বলছিলাম যে ক্যাটিনেশন ধর্মটা হচ্ছে একটা মৌলের এরকম একটা ধর্ম যে ধর্মের জন্য ওই মৌলটা, যে সকল মৌল নিজেদের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল গঠন করতে পারে, তাদের ওই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। যেমন আমাদের আলোচ্য জৈব রসায়নের বা জৈব যৌগের কার্বনের এই ধর্মটা আছে, 100রও বেশি কার্বন একত্রে সংযুক্ত হতে পারে, এই জন্য এই ধর্মটাকে বলা হয় ক্যাটিনেশন ধর্ম। তারপরে আমরা বলছিলাম জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে কি কথা বলছিলাম, যে জৈব যৌগকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়েছে। কি অ্যালিফ্যাটিক এবং চাক্রিক বা বদ্ধ শিকল। আমরা অ্যালিফ্যাটিক নিয়ে কথা বলছিলাম, চাক্রিক বা বদ্ধ শিকল নিয়ে কথা বলছিলাম। তোমাদের বইও চার্ট করে দেয়া আছে। প্রত্যেকটা জৈব যৌগের শ্রেণী বিভাগের প্রত্যেকটা জৈব যৌগের উদাহরণ সহ এবং সংকেতগুলার প্র্যাকটিস করবা, ঠিক আছে? তারপরে আমরা বলছিলাম যে হাইড্রোকার্বন সম্পর্কে। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলোকে বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ বলছিলাম, হাইড্রোকার্বন 2 প্রকার: সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলোর কথা বলছিলাম। তারপরে আমরা আসছিলাম সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীটা আজকে আবার আরেকটু বলে দিই, কারণ গত ক্লাসে অনেকেই কমেন্টস করছো যে স্যার সমগোত্রীয় শ্রেণীটা আরেকটু ভালো করে বোঝায় দেয়। তো খেয়াল করো, আমরা সমগোত্রীয় শ্রেণীটা নিয়ে কথা বলি, তারপরে কার্যকরীমূলকটা একটু বলবো। সমগোত্রীয় শ্রেণী, আমি বলছিলাম যে সকল জৈব যৌগ প্রথম কথাটা কি বলছিলাম, যে একই উপাদান বা অনুরূপ উপাদান দ্বারা গঠিত। দ্বিতীয় কথাটা কি বলছিলাম, যে সকল জৈব যৌগ অনুরূপ উপাদান দ্বারা গঠিত যাদের ভৌত ও রাসায়নিক ধর্ম একই রকম। 3 নম্বর কথাটা বলছিলাম, যাদেরকে একই নিয়মে প্রস্তুত করা যায়। নিয়মে প্রস্তুত করা যায়। 4 নম্বর কথাটা বলছিলাম, যাদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়।
5 নম্বর কথাটা বলছিলাম, যাদেরকে আণবিক ওজনের উচ্চ ক্রম অনুসারে সাজাইলে দুটি পাশাপাশি সদস্যের মধ্যে CH2 বা মিথিলিন মূলকের ব্যবধান থাকে, তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। বা ইংরেজিতে বলা হয় হোমোলোগাস সিরিজ। খেয়াল করো কথাটা, যে সকল জৈব যৌগ অনুরূপ উপাদান দ্বারা গঠিত, যাদের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম, যাদেরকে একই নিয়মে প্রস্তুত করা যায়, যাদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যাদেরকে আণবিক ওজনের উচ্চক্রম অনুসারে সাজাইলে দুটি পাশাপাশি সদস্যের মধ্যে CH2 মূলকের ব্যবধান থাকে, তাদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। এবং এই শ্রেণীর প্রত্যেকটা সদস্যকে বলা হয় সমগোত্রক, অর্থাৎ এরা একই গোত্রের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা। এখন আমরা আমাদের সিলেবাসে অনেকগুলো সমগোত্রীয় শ্রেণীর কথা বলা আছে, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালডিহাইড, অ্যালকোহল, অ্যামিন ইত্যাদি সমগোত্রীয় শ্রেণীর কথা বলা আছে। তো আমরা এখানে প্রথমে একটা সমগোত্রীয় শ্রেণীর উদাহরণ হিসাবে নেই। সেটা কি বলছিলাম, যে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর কথা বলবো আমরা। অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী। এই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা হচ্ছে মিথেন CH4, দ্বিতীয় সদস্যটা হচ্ছে ইথেন, তৃতীয় সদস্যটা হচ্ছে প্রোপেন, চতুর্থ সদস্যটা হচ্ছে বিউটেন। খেয়াল করো, আমি এখানে সংকেতগুলো লিখছি। পঞ্চম সদস্যটা হচ্ছে পেন্টেন। খেয়াল করো, তাহলে আমরা যে প্রথম কথাটা বললাম যে অনুরূপ উপাদান দ্বারা গঠিত, যে সকল জৈব যৌগ একই উপাদান দ্বারা গঠিত। দেখো, এই সমগোত্রীয় শ্রেণীটার মধ্যে অ্যালকেনের যে সদস্যগুলোর কথা আমরা বললাম, সেই সদস্যগুলোর প্রত্যেকেই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। তার মানে এরা একই উপাদান দ্বারা গঠিত। উপাদান বলতে এখানে এলিমেন্টগুলোর কথা বলা হচ্ছে, যে কি কি মৌল দ্বারা গঠিত। দ্বিতীয়টা হচ্ছে যাদেরকে ভৌত রাসায়নিক ধর্ম যাদের একই রকম, এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পরীক্ষা করে দেখা গেছে একই রকম, যাদেরকে একই নিয়মে প্রস্তুত করা যায়, এদের প্রস্তুত প্রণালীটাও একই রকম হবে, এবং যাদেরকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর একটা করে কমন ফর্মুলা আছে। যেমন এই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর কমন ফর্মুলাটা হচ্ছে CnH2SN+2, অর্থাৎ অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+2। এটা হচ্ছে অ্যালকেন সমগোত্রী। তার মানে আমরা দেখতেছি যে যাদেরকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। আর যাদেরকে আণবিক ওজনের উচ্চক্রম অনুসারে সাজাইলে দুটি পাশাপাশি সদস্যের মধ্যে CH2 মূলকের ব্যবধান থাকে। খেয়াল করে দেখো, এখানে এই দুইটা সদস্যের মধ্যে মিথেন এবং ইথেন, ইথেন এবং প্রোপেন, প্রোপেন এবং বিউটেন, বিউটেন এবং পেন্টেন, অর্থাৎ পাশাপাশি দুইটা সদস্যের মধ্যে CH2 পার্থক্য থাকে। এরকম বৈশিষ্ট্য যদি কোনো জৈব যৌগের মধ্যে থাকে, তাহলে এদেরকে আমরা বলি সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। আর প্রত্যেকটা সদস্যকে আমরা বলি সমগোত্রক, অর্থাৎ এরা একই গোত্রের অন্তর্ভুক্ত। তো এরকম সমগোত্রীয় শ্রেণী আছে আমাদের বেশ কয়টা। আমরা এখানে শুধু 3টা পড়বো, আমাদের মেনলি দরকার। একটা হচ্ছে অ্যালকেন,
অ্যালকিন এবং অ্যালকাইন, এই তিনটাই তোমাদের সিলেবাসে বেশি করে দেয়া আছে। তা আমরা সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা একটু ভালো করে বুঝলাম। এখন আমরা উদাহরণগুলোতে যাই এবং অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী নিয়ে আমরা একটু কথা বলি। অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর 5টা সদস্যের কথা আমরা এখানে জানলাম। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। দেখো, প্রথমে আমরা অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যে সাধারণ সংকেতটা কি দেখলাম, CnH2SN+2। এখন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যে 5টা সদস্য আছে, প্রথমে আমরা জানি যে এই বিষয়টা একটু বলে নিই যে কার্যকরীমূলক। প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণীর আমি কি বলছিলাম, একটা করে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ থাকে। কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপের কথাটা আমি কি বলছিলাম খেয়াল করো, যে সকল মূলক বা যৌগমূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে ওই যৌগের সমস্ত ধর্মাবলী নিয়ন্ত্রণ করে, এমনকি ওই জৈব যৌগগুলার নামকরণও হয় কার্যকরীমূলকের নাম অনুসারে। আমরা এগুলো একটু পরে দেখতেছি। তাহলে কার্যকরীমূলকটা তাহলে আমরা কি জানলাম, যে সকল মূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে সেই যৌগের সমস্ত ধর্ম নিয়ন্ত্রণ করে, এমনকি জৈব যৌগের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এমনকি জৈব যৌগের নামকরণটা হয় ওই কার্যকরীমূলকের নাম অনুসারে। তো আমরা যে সমগোত্রীয় শ্রেণী, একটা সমগোত্রীয় শ্রেণীর কথা বললাম, সেটা কি অ্যালকেন। এই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতটা আমরা কি দেখলাম, CnH2SN+2। এখন আমরা এই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যে প্রত্যেকটা সদস্য আছে, তার মধ্যে আমরা প্রথম 5টা সদস্য, তোমাদের সিলেবাসে আছে এটা, যে প্রথম 5টা সদস্যের আমরা নাম, সংকেত এবং গাঠনিক সংকেত আঁকব। তো প্রথম সদস্যটার নাম কি আমরা দেখলাম, মিথেন। তার সংকেতটা কি আমরা দেখলাম, CH4। তাহলে গাঠনিক সংকেতটা তার কি হবে, কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন হবে। সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের কার্যকরীমূলকটা কি বলছিলাম, এখানে সবসময় কি হবে, কার্বন কার্বন একক বন্ধন হবে, কার্বন কার্বন একক বন্ধন হবে। তাহলে সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের প্রথম সদস্যটা মিথেন, মিথেনের আমরা গাঠনিক সংকেতটা দেখলাম কি, কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন। ওকে, আমরা এখন দ্বিতীয় সদস্যটা দেখি। দ্বিতীয় সদস্যটা হচ্ছে আমাদের ইথেন। এটার সংকেতটা হচ্ছে CH3। কেউ কেউ এটাকে C2H6ও লিখতে পারো, কিন্তু এখন এইভাবে ভেঙে লিখবা, তাহলে সহজ হবে। এটার আমরা গাঠনিক সংকেতটা কি হবে, প্রথমে আমরা 2টা কার্বন দিব এবং কার্বনের বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব, এবং অবশ্যই কার্বন কার্বন কি থাকবে, একক বন্ধন থাকবে। যেহেতু সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন, তাহলে অ্যালকেনের কার্যকরীমূলকটা আমরা কি বলছিলাম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে সব সময়। আমরা তৃতীয় সদস্যটা দেখি, প্রোপেন। সংকেতটা কি, C3H8। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, CH3CH2CH3। এটার যদি আমরা গাঠনিক সংকেত থাকি, তাহলে কি হবে, প্রোপেনে যেহেতু 3টা কার্বন, প্রথমেই আমরা কি করব, 3টা কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে দিব, তারপরে কার্বনের 4 যোজনী। আমরা জানি জৈব যৌগে কার্বনের যোজনী সবসময় কত হয়, 4 হয়। তাহলে 4 যোজনী আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। তাহলে এখানে কি হবে, কার্বন এবং হাইড্রোজেন, কার্বনের চারপাশে আমরা কি দিলাম, হাইড্রোজেন দিয়ে দিলাম। এই হয়ে গেল প্রোপেনের গাঠনিক সংকেত। এখন আমরা আসবো 4 নাম্বারটা হচ্ছে কি, বিউটেন। বিউটেনের সংকেতটা হচ্ছে কি, C4H10। এটা আমরা এইভাবেও লিখতে পারি, CH3CH2CH2CH3। এখন এটার গাঠনিক সংকেতটা আমরা কিভাবে লিখব, প্রথমে আমরা বিউটেনে যেহেতু 4টা কার্বন, আমরা 4টা কার্বন এভাবে দিয়ে দিব, ঠিক আছে। তারপরে কার্বনের বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব, একেবারে সহজ। এটা হচ্ছে বিউটেনের গাঠনিক সংকেত। তারপরে পেন্টেনেরটা কি হবে,
পঞ্চম সদস্যটা অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর পঞ্চম সদস্যটা কি হবে? C5H12 কি হবে? এইভাবে আমরা লিখব যে CH3 CH2 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 CH3, অর্থাৎ 5টা কার্বন। তাহলে 5টা কার্বনের গাঠনিক আমি এখানে দেখাই, নিচে হয়তো দেখা যাচ্ছে না, যে 5টা কার্বন আমরা এভাবে দিব এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেব। তাহলে সমগোত্রীয় শ্রেণীর অ্যালকেনের সংজ্ঞাটাও দেওয়া যায় এভাবে, যে সকল জৈব যৌগ অ্যালকেনের সংজ্ঞাটা হচ্ছে যে সকল জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন থাকে এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাকে আমরা বলবো সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন। তাহলে অ্যালকেনের সংজ্ঞাটা খেয়াল করো, যে সকল জৈব যৌগ কার্বন কার্বন একক বন্ধন দ্বারা গঠিত এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে আমরা বলি সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন। তাহলে আমরা জানলাম অ্যালকেন কাকে বলে, অ্যালকেনের সাধারণ সংকেত এবং অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর প্রথম 5টা সদস্যের নাম এবং এদের সংকেত, পাশাপাশি এদের গাঠনিক সংকেতগুলো আমরা জানলাম। এগুলো অনেক সময় পরীক্ষা দেওয়া হয়, যে বিউটেনের গাঠনিক সংকেত লিখো বা পেন্টেনের গাঠনিক সংকেত লিখো, এরকম প্রশ্ন করা হয় পরীক্ষায়। তোমরা দেখবে যে অনুশীলনীতে এরকম প্রশ্ন আছে, প্র্যাকটিস করবা। এখন আমরা দেখব যে সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের যে বিক্রিয়া দেয়, অ্যালকেন সবসময় কি ধরনের বিক্রিয়া দেয়, সেই বিক্রিয়াগুলির মধ্যে আমরা একটা বিক্রিয়া আমাদের প্রায় আসে পরীক্ষায়, সেই বিক্রিয়াগুলি আমরা প্র্যাকটিস করব। সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের যে সদস্যগুলো আছে, এরা সবসময় প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা দেখব এখন অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সদস্যদের অ্যালকেনের বিক্রিয়া। সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের যে সদস্যগুলো আছে, এরা সবসময় প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এদের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমাদের সিলেবাস এখানে অল্প কিছু টপিকস আছে জৈব যৌগ নিয়ে, পুরো ডিটেলস নেই, তারপরে আমরা এখানে একটু বেশি আলোচনা করে দিচ্ছি, যেগুলো তোমাদের পরে হয়তো কাজে লাগবে। অ্যালকেন সবসময় প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। যেমন আমরা যদি বলি মিথেন, এই যে মিথেন আছে, এই মিথেনের সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া দিই, এই বিক্রিয়াটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা সবসময় ঘটে হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে। সূর্যের আলো ছাড়া এই বিক্রিয়াটা ঘটে না, এই জন্য বলা হয় সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এটা 4টা ধাপে বিক্রিয়াটা হয়। প্রথম ধাপে এখানে একটা হাইড্রোজেন সরে একটা ক্লোরিন মিথেনের সাথে ঢুকে, অর্থাৎ একটা হাইড্রোজেনকে এখান থেকে সরায়, অর্থাৎ বিক্রিয়াটা আমি এভাবে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে, ভেঙে দেখাই। এটা ধরো মিথেন এবং এটা ধরো ক্লোরিন। তাহলে এখান থেকে একটা ক্লোরিনের সাথে একটা হাইড্রোজেন চলে যায়, আরেকটা ক্লোরিন এখানে প্রবেশ করে, এই জন্য CH3Cl প্লাস HCl উৎপন্ন হয়। এখন আমরা দেখব দ্বিতীয় ধাপ কিভাবে হয়। এটার সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করে, অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে, তখন আরেকটা হাইড্রোজেন সরে যায়, আরেকটা ক্লোরিন প্রবেশ করে, আর সবসময় HCl উৎপন্ন হয়। এখন আবার এই CH2Cl2 এটার সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করে, অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে, তখন দেখা যায় আরেকটা ক্লোরিন প্রবেশ করে এবং আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। এরপরে আমাদের আছে আবার এটার সাথে ক্লোরিন বিক্রিয়া করে, খেয়াল করো, তখন হয়ে যায় CCl4 প্লাস HCl। তাহলে 4টা ধাপে
4টা ক্লোরিন প্রতিস্থাপিত, 4টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে 4টা ক্লোরিন প্রবেশ করে। এটা হচ্ছে মিথেনের সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের বিক্রিয়া। মিথেন যেহেতু অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য, অ্যালকেন আমি বলছি অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলো সবসময় কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এরকমভাবে তোমরা ইথেনের সাথেও ক্লোরিনের বিক্রিয়া আসতে পারে পরীক্ষায়, তাহলে সেটা আমরা দেখি কেমন হবে। এটা হচ্ছে মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে 4টা ধাপে 4টা ক্লোরিন 4টা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কার্বনের সাথে বসে। এই যৌগটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। টেট্রাক্লোরাইড। ওকে, তাহলে আমরা এখন ক্লোরিনের সাথেও দেখলাম, এখন আমরা মিথেনের সাথে দেখলাম, এখন আমরা ইথেনের সাথে কিভাবে বিক্রিয়াগুলো হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হয় ক্লোরিনের সূর্যালোকের উপস্থিতিতে, সেটা আমরা দেখি। খেয়াল করে দেখো, ইথেনের সংকেতটা হচ্ছে কি? C2H6। আমরা বলছিলাম যে CH3 এরকম, তাই না? এটার সাথে ক্লোরিনের বিক্রিয়াগুলো আমরা দেখি। তাহলে দেখো, এখানে আগে 4টা হাইড্রোজেন ছিল, 4টা ধাপে বিক্রিয়া হয়েছিল। এখন নিশ্চয়ই বুঝতেছো যেখানে 6টা হাইড্রোজেন আছে, 6 ধাপে 6টা ক্লোরিন 6টা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। তাহলে আমরা দেখি কি হবে। সূর্যালোকের উপস্থিতিতে সবসময় বিক্রিয়াটা হয় C2H5Cl প্লাস HCl। পরের ধাপে কি হবে? C2H5Cl প্লাস Cl2, তখন হবে C2H4Cl2 প্লাস HCl। C2H4Cl2 আবার Cl2 এর সাথে বিক্রিয়া করবে, কি হবে? C2H3Cl3, অর্থাৎ প্রতি ধাপে একটা করে হাইড্রোজেন সরবে, একটা করে ক্লোরিন প্রবেশ করবে। আবার হবে C2H3Cl3 প্লাস Cl2, কি হবে? C2H2Cl4 প্লাস HCl। এখন এটার সাথে আবার ক্লোরিন বিক্রিয়া করবে, Cl4 প্লাস Cl2, তখন হয়ে যাবে C2HCl5 প্লাস HCl। এখন লাস্ট ধাপে একটা হাইড্রোজেন আছে, এইটাও ক্লোরিন দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। কি হবে? C2Cl6 প্লাস HCl। এই হচ্ছে 6টা ধাপে বিক্রিয়া ইথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, অ্যালকেনের সাধারণ সংকেত দেখলাম এবং অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞা জানলাম। অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর 5টা সদস্যের নাম, সংকেত এবং এদের গাঠনিক সংকেত জানলাম। আর অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলো কি ধরনের বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আমরা 2টা প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম, কি কি? মিথেনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া এবং ইথেনের সাথেও সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের বিক্রিয়া দেখলাম। ওকে, আমরা এখন অ্যালকিন নিয়ে একটু কথা বলি। আমাদের আরেকটা সমগোত্রীয় শ্রেণী আছে, কি? অ্যালকিন। তো সমগোত্রীয় শ্রেণীর কথা আমরা বলছিলাম কি, যে সমগোত্রীয় শ্রেণী সবসময় কি থাকে? একটা সাধারণ সংকেত থাকে। খেয়াল করো, এখন আমরা দেখব অ্যালকিন সমগোত্রীয় শ্রেণী। অ্যালকিন অ্যালকিনের সংজ্ঞাটা হচ্ছে যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। কি বললাম কথাটা? যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান
এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে আমরা বলি সমগোত্রীয় শ্রেণী অ্যালকিন। যেমন সমগোত্রীয় শ্রেণীর অ্যালকিনের সাধারণ সংখ্যাটা হচ্ছে CnH2SN-2 সরি CH2 এটা হবে CnH2SN। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী অ্যালকিনের সাধারণ সংকেতটা হবে CnH2SN, অর্থাৎ n এর মান যদি আমরা 1 বসাই, n এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি আসে দেখো, CH2 আসে না? কিন্তু এই CH2 কোনো জৈব যৌগ নাই, তাহলে এখানে n এর মান যদি আমরা 2 বসাই, n সমান যদি 2 বসাই তাহলে কি আসে, C2H4। এই C2H4 হচ্ছে ইথিন। কি যৌগটা? ইথিন। তাহলে সমগোত্রীয় শ্রেণী অ্যালকিনের প্রথম সদস্যটা হচ্ছে ইথিন, দ্বিতীয় সদস্যটা কি হবে, প্রোপিন, তৃতীয় সদস্যটা কি হবে, বিউটিন, অর্থাৎ নামের শেষে ইন কথাটা হবে। যেহেতু অ্যালকিন, আগে আমরা দেখছিলাম অ্যালকেন, নামের শেষে কি ছিল, অ্যালকেন, এন, এখন নামের শেষে ইন কথাটা হবে ইথিন। তাহলে সমগোত্রীয় শ্রেণী অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN। আর সংজ্ঞাটা কি বলছিলাম, যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে। আমাদের এখানে অ্যালকিন সম্পর্কে এটুকু জানলেই হবে। আর অ্যালকিন সমূহ, অ্যালকেন কি বিক্রিয়া দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, আর অ্যালকিন সমূহ সবসময় দ্রুত বিক্রিয়া দেয়। এখন এখানে আমরা আরেকটা জিনিস পরে ফেলি, সেটা হচ্ছে অ্যালকাইন। তারপরে আমরা একটু অ্যালকেনের নামকরণ নিয়ে কথা বলবো। আমরা আরেকটা সমগোত্রীয় শ্রেণীর কথা বলি, সেটা কি, অ্যালকাইন। এটার সাধারণ সংখ্যাটা হচ্ছে CnH2SN-2, অর্থাৎ n এর মান যদি আমরা এখানে 1 বসাইলে কি আসে, n এর মান 1 বসাইলে এটা কোনো যৌগ হয় না, n এর মান 2 বসাইলে আসে আমাদের এই যৌগটা আসে। অর্থাৎ যে সকল জৈব যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান এবং কার্বনের অবশিষ্ট বন্ধনগুলি হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে আমরা বলি অ্যালকাইন। অ্যালকিনের কার্যকরী মূলকটা বলে নিই। অ্যালকিনের কার্যকরী মূলকটা ছিল আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকেনেরটা কি ছিল বলো তো? অ্যালকেনেরটা ছিল কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনেরটা ছিল কি, কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইনেরটা হবে কার্বন কার্বন ত্রিবন্ধন। অ্যালকাইনের কার্যকরী মূলকটা কি, কার্বন কার্বন ত্রিবন্ধন। আর অ্যালকাইনের সাধারণ সংকেতটা হচ্ছে এটা, CnH2SN-2। আর অ্যালকাইনের প্রথম সদস্যটা হচ্ছে ইথাইন। এটার আরেকটা নাম আছে অ্যাসিটিলিন। এটা একটা গ্যাস, অ্যাসিটিলিন, বা এটাকে বলি ইথাইন। আর অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা ছিল মিথেন। অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা হলো ইথিন বা ইথিলিন। আর অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। এগুলো বই আছে, তোমরা একটু প্র্যাকটিস করবে। এখন আমরা সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের নামকরণ, আমাদের এখানে একটু নামকরণ জানতে হবে। কি, অ্যালকেনের নামকরণ। জৈব যৌগের নামকরণের 3টা পদ্ধতি আছে। একটা হলো সাধারণ পদ্ধতি, আরেকটা হলো ট্রিভিয়াল পদ্ধতি, আরেকটা হলো IUPAC পদ্ধতি। আমরা সবসময় জৈব যৌগের নামকরণ শিখব IUPAC, ইউপ্যাক। এটার একটা মিনিং আছে। আইতে হলো ইন্টারন্যাশনাল, ইউতে হলো ইউনিয়ন, পিতে হলো পিওর,
এতে হলো অ্যাপ্লাইড এবং সিতে হলো কেমিস্ট্রি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা একটা আন্তর্জাতিক সংস্থা, এটার সদর দপ্তর হচ্ছে জেনেভায়। তো এই পদ্ধতিতে এই আইইউপিএসসি যেভাবে বলছে যে এই পদ্ধতিতে আমরা জৈব যৌগের নামকরণ শিখব। তাহলে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে এই আইইউপিএসসি পদ্ধতিতে অ্যালকেনের যে সদস্যগুলো আছে, যে প্রথম 5টা সদস্য কি কি বলছিলাম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এই সদস্যগুলোর নামকরণ সাধারণ পদ্ধতিতেও যা, আইইউপিএসসি পদ্ধতিতেও তা। যখন আমরা বেশি কার্বন বিশিষ্ট অ্যালকেনের কথা বলবো তখন আমরা নামের শেষে এন শব্দটা বসাবো। যেমন আইইউপিএসসিতে যখন আমরা বলবো তখন আমরা বলবো এন পেন্টেন, অর্থাৎ নর্মাল পেন্টেন। তাহলে সাধারণ সংকেতগুলা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, এগুলার আমরা গাঠনিক সংকেত দেখছি, এগুলো আমরা সংকেতও দেখছি। এখন এই আইইউপিএসসি পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ শেখার আগে আমাদের একটা মূলক সম্পর্কে জানতে হবে, সেটা হলো অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। খেয়াল করো কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের যে কোনো একটা সদস্য থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু কম হয়, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়, তাহলে যে মূলকটা সৃষ্টি হয় সেই মূলকটাকে আমরা বলি অ্যালকাইল মূলক। যেমন সমগোত্রীয় শ্রেণীর একটা সদস্য, অ্যালকেনের একটা সদস্য আমরা বলছিলাম কি, মিথেন। সংকেতটা কি ছিল আমাদের? CH4। এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু কোনো কারণে প্রতিস্থাপিত হয়, তাহলে দেখো একটা একযোজী মূলক সৃষ্টি হয়। সেই মূলকটার নাম আমরা বলতেছি মিথাইল মূলক। মিথাইল মূলক। অর্থাৎ অ্যালকেনের, যেমন আমরা যদি বলি, এক সাধারণভাবে বললে যদি বলি অ্যালকেন থেকে, অ্যালকেনের যে কোনো সদস্য থেকে একটা হাইড্রোজেন পরমাণু কম হলে এটা হয়ে যায় অ্যালকাইল মূলক। সাধারণভাবে অ্যালকাইল মূলক, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সেই সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের একটা সদস্য যদি মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কম হয়, তখন আমরা এটাকে বলি মিথাইল মূলক। এখন আরেকটা সদস্য ধরা আছে আমাদের, দ্বিতীয় সদস্যটা কি অ্যালকেনের? ইথেন। দ্বিতীয় সদস্যটা হচ্ছে আমাদের ইথেন। সংকেতটা কি? C2H6। এখান থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু কম হয়, তাহলে আমাদের কি উৎপন্ন হয়? C2H5। একটা হাত খালি থাকে কারণ একটা হাইড্রোজেন পরমাণু সরে গেছে, তখন এটাকে আমরা বলি ইথাইল মূলক। কি মূলক? ইথাইল মূলক। তাহলে দেখো অ্যালকাইল মূলকটা কি? সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের যে কোনো একটা সদস্য থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু কম হয়, তখন আমরা এটাকে বলি অ্যালকাইল মূলক। যেমন মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু কম হয়, তাহলে আমরা এটাকে বলি মিথাইল মূলক। ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু কম হয়, তখন আমরা এটাকে বলি ইথাইল মূলক। তাহলে মিথাইল মূলকের সংকেতটা কি? CH3 একটা বন্ড, আর C2H5 হচ্ছে ইথাইল মূলক। এটা খেয়াল রাখবে। এখন আমরা একটু আইইউপিএসসি পদ্ধতিতে অ্যালকেন, সমগোত্রীয় শ্রেণী অ্যালকেনের যে নামকরণগুলো আছে, এটা আমরা একটু খেয়াল করব। একদম সহজ। দেখো, অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে সাধারণ অ্যালকেনের ক্ষেত্রে সমস্যা নাই। যদি আমরা শাখাযুক্ত অ্যালকেন পাই, অর্থাৎ শাখা শিকল যুক্ত অ্যালকেনের নামকরণ, এরকম ভাবে যদি আমরা কথাটা চিন্তা করি, ধরো এটা একটা সংকেত। এখানে ধরো একটা শাখা আছে, খেয়াল করো, সমগোত্রীয় শাখাযুক্ত বা শাখা শিকলযুক্ত সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন সদস্যদের কোন পদ্ধতিতে নামকরণ? এই পদ্ধতিতে আমরা আইইউপিএসসি পদ্ধতিতে আমরা যদি নামকরণ করি, তাহলে এরকম যদি সংকেত থাকে, তাহলে আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে
যে শিকলের যে কার্বনগুলো আছে সেই কার্বনগুলোকে আমরা নাম্বারিং করব বাম থেকে ডানে 1 2 3 4 চারটা কার্বন, আবার ডান থেকে বামেও করব 1 2 3 4। খেয়াল করো আমরা কোন দিক থেকে গুনবো সেটা নির্ভর করবে যে দিক থেকে গুনলে শাখাটা কাছে হয়। এখানে একটা শাখা আছে, খেয়াল করো শাখাটার নাম কি, আমরা একটু আগে দেখলাম মিথাইল। শাখাটার নাম কি? মিথাইল। মিথেন থেকে একটা হাইড্রোজেন কম, মিথাইল, তাই না? তাহলে দেখো আমরা যদি এই বাম থেকে ডানে গুনি তাহলে 2 নম্বর কার্বনে আমরা শাখাটা পাচ্ছি। নিয়মটা হচ্ছে যে দিক থেকে গণলে শাখাটা কাছে হয় আমরা সেদিক থেকেই গণনা শুরু করব। তাহলে এদিক থেকে গণলে শাখাটা কত নম্বরে হয়? 2 নম্বর কার্বনে হয়। তো কার্বনের সংখ্যাটা আমরা লিখলাম 2 নম্বর কার্বন, তারপর একটা হাইফেন দিব আমরা। হাইফেন দেওয়ার পরে আমরা শাখাটার নাম লিখব। শাখাটা কি আমাদের? মিথাইল। তারপরে আমরা মূল হাইড্রোকার্বন যেটা আছে আমাদের 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সদস্যটা কি? বিউটেন। আমরা জানি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সদস্যটা কি? বিউটেন। তাহলে আমরা লিখব 2 মিথাইল বিউটেন। এটা হচ্ছে শাখাযুক্ত কোনো অ্যালকেন যদি থাকে তাহলে সেটার IUPAC পদ্ধতিতে নামকরণ, ঠিক আছে? এখন আমরা আরেকটা দেখি, যদি একাধিক শাখা থাকে। যদি আমাদের একাধিক শাখা থাকে, যেমন আমরা একটা সংকেত লিখি, শাখা উপরেও থাকতে পারে, নিচের দিক দিয়ে দেওয়া যায়, দুই দিক দিয়ে, যে দিক দিয়ে মন চায় দিক দিয়ে দিতে পারবো তুমি। এখন আমাদের প্রথম কাজ হলো মূল শিকলটা যেটা আছে সেটার কার্বনগুলোকে আমরা বাম থেকে ডানে এবং ডান থেকে বামে নাম্বারিং করব। তাহলে দেখো 1 2 3 4 5, আবার 1 2 3 4 5। সবসময় খেয়াল রাখতে হবে যে না কার্বনের যোজন এগুলো ঠিক আছে কিনা, 4 ঠিক আছে কিনা, এটা খেয়াল রাখ। 1 2 2 3 4 5। এখন দেখো বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে কোন দিক থেকে গণবো? যে দিক থেকে শাখাটা কাছে হয়, যে দিক থেকেই গণি আমরা 2 নম্বর কার্বনে একটা শাখা পাচ্ছি। তাহলে দেখো এদিক থেকে গণলে 2 নম্বর কার্বনে একটা একই শাখা, দেখো এটাও মিথাইল এটাও মিথাইল। তাহলে যেহেতু একই শাখা একাধিক আছে, একটা আছে 2 নম্বর কার্বনে আর একটা আছে 4 নম্বর কার্বনে, এই জন্য 2 দিয়া কমা দিয়ে আমরা 4 লিখবো, পরে একটা হাইফেন দিব। এখন শাখা একই শাখা যেহেতু 2 বার আছে এই জন্য আমরা লিখবো ডাই। শাখাটার নাম কি? মিথাইল। খেয়াল করো 2,4 ডাই মিথাইল পেন্টেন। মূল হাইড্রোকার্বনটা 5 কার্বন বিশিষ্ট, এই জন্য আমরা লিখবো পেন্টেন। আমরা জানি 5 কার্বন বিশিষ্ট অ্যালকেনটার নাম হচ্ছে কি? পেন্টেন। তাহলে দেখো এইভাবে আমরা একাধিক শাখাতে যদি থাকে কোনো জৈব যৌগে তাহলে আমরা কিভাবে নামকরণ করব, কোন পদ্ধতিতে? সবসময় IUPAC পদ্ধতিতে। নামকরণে আরও কিছু নিয়ম আছে, তো তোমাদের প্রাথমিক ধারণাটা দিচ্ছি আজকে, নেক্সট দিন আমরা আরও ডিটেলস পড়বো। খেয়াল করো যে অ্যালকেনের নামকরণটা একটু তোমরা দেখবা বাসায়, তারপরে আমরা আগামী দিন আরও কিছু সংকেত আছে, আরও কিন্তু নামকরণ আছে, এগুলো আমরা নিয়ে কথা বলবো ডিটেলস। আর এখানে আমাদের এই চ্যাপ্টারে আরেকটা টপিকস আছে পলিমার, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস, সেটা হচ্ছে পলিমার। নেক্সট ক্লাসে আমরা পলিমার নিয়ে কথা বলবো। আর অ্যালকেনের কিছু নামকরণ নিয়েও তোমাদের একটু নামকরণগুলো প্র্যাকটিস করবা, যাদের কোনো সমস্যা হলে সেটা আমাকে জানাবা, তাহলে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আর আগামী ক্লাসে তারপরে আমরা চলে যাব পলিমার নিয়ে। এই চ্যাপ্টারের 6ষ্ঠ অধ্যায়ের আরেকটা লাস্ট টপিক আছে পলিমারকরণ। তাহলে আমরা পলিমারকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করবো। এখানে পলিমারের ডিটেলস আছে। পলিমার একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। আর নেক্সট ক্লাসে আগে তোমরা নামকরণ নিয়ে বা এই পর্যন্ত যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলোতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমাকে জানালে আমি নেক্সট ক্লাসে প্রয়োজনে আবার আলোচনা করে দেবো, বারবার আলোচনা করে দেবো, যাতে তোমাদের সমস্যা না হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।